সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সকল শিক্ষার্থীকে স্বাগত। আশা করি তোমরা সকলে ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আজকে আমাদের যে বিষয় নিয়ে ক্লাস নিব, আমি গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস নিয়ে এসেছি। আমি আফরোজা বেগম রায়না, সহকারী শিক্ষক, গার্হস্থ্য বিজ্ঞান, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা দশম শ্রেণীর গার্হস্থ্য বিজ্ঞান ক্লাস এসেছি। দেখো, আজকে আমাদের অধ্যায় হচ্ছে 13তম অধ্যায়। সেই অধ্যায়ের নাম হচ্ছে খাদ্য প্রস্তুত ও পরিবেশন। আজকে আমরা খাদ্য প্রস্তুত কিভাবে করতে হয় এবং খাদ্য প্রস্তুতের পরে যে একটা পরিবেশনের বিষয় থাকে, সেই বিষয়টা আজকে আমরা এই পাঠের মাধ্যমে জেনে নেব। প্রথমে দেখো শিক্ষণ ফল। শিক্ষণ ফলের মাধ্যমে আমরা এই অধ্যায়ে যে মূল বিষয়গুলো সেটা আমরা জানতে পারি। এখানে দেখো, প্রথমে আছে যে খাদ্য তৈরির পূর্বে যে সকল বিষয় সম্পর্কে আমাদের জানা প্রয়োজন তা জানতে পারবো। খাদ্য তৈরির পূর্বে বলতে আমরা খাদ্য তৈরি করার পরে যে বিষয়গুলো থেকে থাকে, যে খাদ্য তৈরির পূর্বে যে সকল বিষয় আমাদের সকলেরই জানা প্রয়োজন, সেই বিষয়টা আমরা আজকে জানবো। খাদ্য প্রস্তুত ও পরিবেশন সম্পর্কে জানতে পারবে। খাদ্য প্রস্তুত বলতে খাদ্য কিভাবে রান্না করা হয় সেটা আমরা বোঝানো হয়েছে এখানে, ও পরিবেশন বলতে খাদ্যকে যেটা আমরা রান্না করার পর পরিবেশন করে থাকি সেটাকে বোঝানো হয়েছে। খাদ্যের বিভিন্ন ধরনের পরিবেশন সম্পর্কে জানতে পারবো। এই পরিবেশনটা আবার খাদ্যের যে বিভিন্ন পরিবেশন রয়েছে সেটা আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। আমরা এই পাঠের মাধ্যমে সেটা আজকে জেনে নেব। প্রথমে দেখো আলোচ্য বিষয়। আলোচ্য বিষয়ে যে বিষয়গুলো আছে আমরা প্রত্যেকে পড়ে খাতায় তুলে নিব। প্রথমে দেখো কি বলেছে, যে মেনু তৈরি। একটা খাবার প্রস্তুত করতে হলে প্রথমেই আমাদেরকে কি করতে হবে, একটা মেনু তৈরি করতে হবে। তারপরে পয়েন্টটা আছে যে মেনু তৈরির বিবেচ্য বিষয়। এই মেনুটা আবার কিভাবে তৈরি করব সেটার কিছু বিবেচ্য বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। রেসিপির প্রয়োজনীয়তা, রেসিপির যে প্রয়োজনীয়তা রয়েছে বা রান্না করতে গেলে যে যেটার প্রয়োজন রয়েছে সেটা আমরা এই রেসিপির প্রয়োজনীয়তার মাধ্যমে জানবো। রেসিপি ব্যবহারে লক্ষণীয় বিষয়, এই রেসিপি ব্যবহারে আবার কিছু লক্ষণীয় বিষয় রয়েছে, সেই বিষয়গুলো আমরা জেনে নিব। খাদ্য প্রস্তুত। খাদ্য প্রস্তুত বলতে আমি প্রথমে বলেছি যে খাদ্য প্রস্তুত বলতে আমরা কাঁচা মাছ, মাংস, সবজি, বিভিন্ন জিনিস আমরা বাজার থেকে কিনে নিয়ে আসি, সেটাকে রান্না করার মাধ্যমে আমরা সেটা কি করি, খাদ্য গ্রহণ করি। এটাকে খাদ্য প্রস্তুত বলা হয়। খাদ্য পরিবেশন, খাদ্য রান্না করার পরে যেটা পরিবেশনের বিষয় থাকে সেটাকে আমরা খাদ্য পরিবেশন বলতে পারছি। এবং টেবিল সাজানো। টেবিল সাজানো বলতে আমরা সাধারণত খাবার ডাইনিং টেবিলে খেয়ে থাকি। এই টেবিল সাজানোর ক্ষেত্রেও কিছু নিয়ম রয়েছে, সেটা আমরা জানবো। আনুষ্ঠানিক পরিবেশন। আনুষ্ঠানিক পরিবেশন বলতে যেখানে আমরা বোঝাই যে আনুষ্ঠানিকভাবে কিছু পরিবেশন করা হয়, সেই পরিবেশনটা আমরা জেনে নিব। বুফে পরিবেশন কিভাবে করা হয় এবং প্যাকেট পরিবেশন কিভাবে করা হয় সেটাও জেনে নিব। প্রথমে দেখো যে আমরা খাদ্য প্রস্তুত ও পরিবেশন করতে গেলে প্রথমে আমাদেরকে মেনু তৈরি করতে হবে। মেনু তৈরির এখানে একটা সংজ্ঞা দেওয়া হয়েছে, আমরা পড়ছি, তোমরা খেয়াল করো, আমার সাথে সাথে পড়ে নিবে একবার করে। প্রথমে দেখো কি বলেছে, যে মেনু তৈরি। মেনু তৈরি কি বলেছে, যে যে কোনো খাদ্য ব্যবস্থায় কি খাবার পরিবেশন করা হবে তা স্থির করে যে লিখিত খাদ্য তালিকা তৈরি করা হয় তাকে মেনু বলে। আমি একটু আগে বলেছি যে
যে কোনো খাদ্য ব্যবস্থায় কি বলছে, কি খাবার আমরা রান্না করব বা কি খাবার পরিবেশন করব তা স্থির করে আমরা একটা লিখিত কি করব, তালিকা তৈরি করব। এই তালিকাকে আমরা কি বলছি, মেনু বলে থাকছি, মেনু বলে। এবার দেখো যে মেনু তৈরির বিবেচ্য বিষয়, এই মেনু তৈরির যে বিবেচ্য বিষয়গুলো রয়েছে সেটা আমি এখানে ইন্ডিকেট করে দিয়েছি। দেখো প্রথমে এটা বয়স, শ্রম, আয়, আবহাওয়া ও মৌসুম, লিঙ্গ, উপলক্ষ, এই বিষয়গুলো যদি আমরা খেয়াল করে একটা মেনু তৈরি করি অবশ্যই মেনুটি সঠিক হবে এবং সময় উপযোগী হবে। আরেকটা দেখো যে বৈচিত্র্য সৃষ্টি, তাহলে এই বৈচিত্র্য সৃষ্টিটাও মেনু তৈরির ক্ষেত্রে আমাদেরকে সাহায্য করে থাকে। এবার দেখো যে রেসিপির প্রয়োজনীয়তা, এখানে উল্লেখ করে দিয়েছি আমি যে প্রয়োজনীয় উপকরণ মেপে নেওয়া হয় ফলে অপচয় হয় না। তাহলে আমরা রেসিপি তৈরির আগে কি করব, যে প্রয়োজনীয় যে উপকরণগুলো খাবারে ব্যবহার করে থাকি তা অবশ্যই আমরা মেপে নিব। তাহলে একটি খাবার তৈরির পূর্বে যদি আমাদের প্রয়োজনীয় উপকরণগুলো আমরা মাপ মতো সঠিকভাবে দিই তাহলে কি হবে, খাবারের অপচয়টা আমরা রোধ করতে পারবো। তারপরের পয়েন্টটা দেখো, পরিবেশন সংখ্যা উল্লেখ থাকায় পরিবেশনের কাজটি সহজ হয়। যদি কোনো প্রোগ্রামে বা আনুষ্ঠানিক প্রোগ্রামে আমাদের কি লোকের সংখ্যা উল্লেখ থাকে বা কতজন আসবে বা কি কতজন আসতে পারে সেই বিষয়টা যদি উল্লেখ থাকে তাহলে আমাদের কি হবে, পরিবেশনের সময় কাজটি অনেক সহজ হয়ে যাবে। এবার দেখো যে রান্না করা খাবারের মান ও পরিমাণ যাচাই করার সুবিধা হয়। এই রেসিপির মাধ্যমে আমরা কি হয়, রান্না করা খাবারের মানটা আমরা সঠিক রাখতে পারি ও এর যে পরিমাণটা সেটা যাচাই করতে আমাদের সকলেরই সুবিধা হবে। এবার দেখো লক্ষণীয় বিষয়, এখানে রেসিপি যে লক্ষণীয় বিষয়গুলো রয়েছে সেটা তুলে ধরা হয়েছে। দেখো সঠিকভাবে বুঝে অনুসরণ করতে হবে। আমরা প্রথমে যে রেসিপিটা তৈরি করব সেটা আমাদেরকে কি করতে হবে, সঠিকভাবে আগে বুঝে নিতে হবে, তারপর আমাদেরকে সেই পথে অনুসরণ হতে হবে। কোনো উপকরণ বাদ দেওয়া যাবে না। একটা রেসিপি তৈরি করতে গেলে অবশ্যই যে যে উপকরণ ব্যবহার করা হয় সেই উপকরণ থেকে যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে অবশ্যই রেসিপিটা ভালো হবে না। এই জন্য আমাদের প্রত্যেককে উপকরণ রেখে রেসিপি তৈরি করতে হবে। পরিমাণ মতো উপকরণ ব্যবহার করতে হবে। একটি রান্না সবসময় আমি বলে আসি, এর আগেও বলেছি তোমাদেরকে ক্লাসে, যে একটি রান্না তৈরি করতে গেলে অবশ্যই যদি সেই রান্নার প্রয়োজনীয় উপকরণগুলো মাপ মতো দেওয়া হয় তাহলে সেই রান্নাটা কি হবে, সুস্বাদু হবে এবং খেতে অনেক মজাদার হয়। এই জন্য পরিমাণ মতো উপকরণ আমাদেরকে অবশ্যই ব্যবহার করতে হবে। এবার দেখো উপরে যেটা দেওয়া হয়েছে যে রেসিপি কাকে বলে। এখন রেসিপি কাকে বলে বলতে আমরা একবার করে নিই যে রেসিপি বলতে বোঝায় রান্নার প্রয়োজনীয় উপকরণ সমূহের তালিকা, পরিমাণ, রন্ধন পদ্ধতি, লিখিত পথ নির্দেশ বিশেষ। তাহলে আমরা কি বুঝলাম, তোমরা বুঝতে পারছো হয়তোবা যে রেসিপি বলতে বোঝায় যে রান্নার প্রয়োজনীয় উপকরণ সমূহের একটি নির্দিষ্ট তালিকা, যেটা আমি মেনুর কথা বললাম একটু আগে, তার কি পরিমাণ জানতে হবে এবং রন্ধন পদ্ধতি, লিখিত পথ নির্দেশ হিসাবে আমরা রেসিপিকে ব্যবহার করে থাকি। এবার দেখো যে খাদ্য প্রস্তুত করতে গেলে কি কি বিষয় আসে সেই বিষয়গুলো এখানে স্লাইডের মাধ্যমে তুলে ধরা হয়েছে। প্রথমে দেখো কি বলেছে যে কি খাদ্য প্রস্তুত করা হবে তা মেনু অনুযায়ী আমরা কি করে নিব, প্রথমে নির্বাচন করে নিব। খাবার কি প্রস্তুত করব সেটা যদি আমরা মেনু অনুযায়ী প্রথমেই নির্বাচন করে নিই তাহলে কি হবে, আমাদের
প্রত্যেকে খাদ্য প্রস্তুত করতে সুবিধা হবে। খাদ্য তৈরির কাঁচামাল সংগ্রহ করতে হবে। খাদ্য তৈরির পূর্বে আমাদেরকে কি করতে হবে? কাঁচামালটা সংগ্রহ করে নিতে হবে। প্রস্তুতির সাথে সাথে পরিবেশনের প্রস্তুতি নিতে হবে। খাদ্য প্রস্তুত হয়ে গেলে আমরা কি করব? সেটা আবার পরিবেশনের জন্য আমরা প্রস্তুতি নিয়ে নিব। সঠিক রন্ধন পদ্ধতি অবলম্বন করতে হবে। রান্না করতে গেলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? যে সঠিক একটা রান্নার মাপ রয়েছে বা এর একটা পদ্ধতি রয়েছে, সেটা আমরা অবশ্যই অবলম্বন করব। গরম গরম খাদ্য পরিবেশন করতে হবে। খাবার ঠান্ডা হয়ে গেলে খেতে ভালো লাগে না, সেই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে খাবার পরিবেশন করব আমরা যখন, তা যেন অবশ্যই গরম থাকে এবং খেতে সেটা সুস্বাদু হয়। এবার দেখো যে খাদ্য পরিবেশন, এই খাদ্য পরিবেশনটা কাকে বলে বা এর সংজ্ঞাটি কি, এটা এখানে তুলে ধরা হয়েছে। যে দেখো, যে পদ্ধতিতে মেনু অনুযায়ী প্রস্তুত খাদ্য দ্রব্যটি কোনো সুনির্দিষ্ট কৌশল অবলম্বনের মাধ্যমে ব্যক্তিবর্গের গ্রহণের জন্য উপস্থাপন করা হয়, তাকে খাদ্য পরিবেশন বলে। আমি আরেকবার বলছি, তোমরা খেয়াল করো ভালো করে, যে পদ্ধতিতে আমরা কি করব? মেনু অনুযায়ী প্রস্তুত খাদ্যদ্রব্যটি কোনো নির্দিষ্ট কৌশলের মাধ্যমে ব্যক্তিবর্গের গ্রহণের উপযোগী হতে হবে অবশ্যই সেটা, এবং সেটা উপস্থাপন করা হয়, তাকে আমরা কি বলছি? খাদ্য পরিবেশন বলে থাকছি। এবার দেখো যে টেবিল সাজানো। টেবিল সাজানোর কিছু ধারাবাহিক নিয়ম রয়েছে বা কিছু আমরা ধারাবাহিকভাবে যে নিয়মটা সেটা তুলে ধরেছি। এখানে দেখো টেবিল সাজানোর ধারাবাহিকতা নিম্নরূপ করে মানে আমি লিখে দিয়েছি এখানে। প্রথমে দেখো কি দিয়েছি, যে টেবিলে কাপড় বা ম্যাট বিছানো। আমরা একটি টেবিলকে অবশ্যই যদি একটি কাপড় বা ম্যাট দ্বারা সজ্জিত করি তাহলে অবশ্যই সেটি অনেক সুন্দর দেখাবে এবং খাদ্য পরিবেশন করলে সেটা আরো সুন্দর দেখাবে। সজ্জামূলক সামগ্রী দিয়ে সাজানো। গৃহসজ্জার আমাদের অনেক উপকরণ থাকে, যেমন ফুলদানি, বিভিন্ন ধরনের সিরামিকের জিনিস, যেগুলো দিয়ে আমরা বা রান্নাঘরের তৈজসপত্র, যেগুলো দিয়ে আমরা এই টেবিলটা সাজাতে পারি। খাবারের পাত্র সাজাতে হয়। একটি খাবারের পাত্র যদি নর্মাল ভাবে টেবিলে দিয়ে দেওয়া হয়, সেটার চেয়ে যদি আমরা পাত্রটিকে একটু সাজিয়ে গুছিয়ে দিই তাহলে কি হবে? খাদ্য পরিবেশনটা অনেক সুন্দর হবে। মাত্রা ও রীতি অনুযায়ী সাজাতে হবে। খাদ্য গ্রহণের টেবিল বা স্থানটি সুবিন্যস্ত, পরিচ্ছন্ন ও মনোরম হতে হবে। যে জায়গাটিতে আমরা খাবার পরিবেশন করব, যে বা টেবিলটা আমরা কি করব, যে স্থানে সুবিন্যস্ত করব, সেই জায়গাটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন ও মনোরম হতে হবে। এবার দেখো আনুষ্ঠানিক পরিবেশ। আনুষ্ঠানিক পরিবেশন বলতে আমরা কি কি বলছি সেটা একটু বুঝে নিই। যে কোনো নির্দিষ্ট অনুষ্ঠানের জন্য যে ভোজের আয়োজন করা হয় তাকে আমরা কি বলছি? আনুষ্ঠানিক ভোজ বলে। এই তাহলে আনুষ্ঠানিক ভোজের সংজ্ঞা বা কাকে বলে। আরেকবার পড়ি, যে কোনো নির্দিষ্ট অনুষ্ঠান বলতে আমাদের বিভিন্ন পারিবারিকভাবে বিভিন্ন আমরা অনুষ্ঠানে যাই বা অনুষ্ঠান হয়ে থাকে, সেইটাকে এখানে বোঝানো হয়েছে। সেই আনুষ্ঠানিক অনুষ্ঠানের জন্য যে পরিবেশন বা ভোজের আয়োজন করা হয় তাকে আমরা কি বলছি? আনুষ্ঠানিক ভোজ বলে থাকি। যেমন এখানে দেখো কিছু উদাহরণ দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় ভোজ, সামাজিক আচার আচরণ, বাৎসরিক প্রীতিভোজ, বিবাহ অনুষ্ঠান ইত্যাদি। এবার দেখো আনুষ্ঠানিক পরিবেশন। এই আনুষ্ঠানিক পরিবেশনটা কেমন হতে পারে? এটা একটা ছবির মাধ্যমে এখানে স্লাইডে পরিবেশন করা হয়েছে। যে এখানে সাধারণত তোমরা বিভিন্ন অনুষ্ঠানে যাও, আমাদের আনুষ্ঠানিক পরিবেশনটা কেমন হয় অনেকেরই আমরা জানি যে এটা একটা টেবিলে, বড় একটা টেবিলে অনেকগুলো চেয়ার চারিদিক দিয়ে সাজিয়ে রাখা থাকে, সেখানে আমাদের খাবারটা পরিবেশন করা হয়। এবার দেখো অনানুষ্ঠানিক পরিবেশন বা বুফে পরিবেশন।
এখানে কি বলছে যে অতিথির সংখ্যা বেশি হলে জায়গা যদি কম থাকে এবং বিশেষ বা প্রধান অতিথি না থাকলে বুফের ব্যবস্থা করা যায়। যদি আমাদের কোনো অনুষ্ঠান আয়োজন করতে গেলে যদি দেখো যে অতিথির সংখ্যা কম থাকে এবং জায়গাটা আমাদের খুবই সংক্ষিপ্ত বা ছোট কম, সেই ক্ষেত্রে আমরা যদি প্রধান অতিথি না থাকে তাহলে আমরা বুফের ব্যবস্থাটা করতে পারি। এক্ষেত্রে উৎসবগুলো অনানুষ্ঠানিক হয়ে থাকে, যেমন জন্মদিন, আকিকা, বিবাহ বার্ষিকী। এগুলোতে আমরা কি করি যে আমাদের ছোট ছোট আয়োজন করে আমরা অনুষ্ঠানটা পালন করার চেষ্টা করি। এবার দেখো বুফে পরিবেশন। এই বুফে পরিবেশনটা কিভাবে করা হয় তোমরা এখানে খেয়াল করো যে এখানে খাবার একসাথে দিয়ে দেওয়া হয়। আমরা এখান থেকে খাবার নিজেদের প্রয়োজন মতো তুলে নিয়ে বুফে পরিবেশন করার যে পদ্ধতিটা সেটা আমি এখানে তুলে ধরেছি, যে খাবারটা আমরা কি করি নিজের পছন্দ মতো প্রয়োজন অনুযায়ী উঠিয়ে নেওয়া হয়। এভাবে আমরা বুফে পরিবেশনটা করতে পারি। এবার দেখো যে প্যাকেট পরিবেশন। প্যাকেট পরিবেশনটা কি? বিভিন্ন খাবারকে মোড়কজাত করে পরিবেশন করাকে প্যাকেট পরিবেশন বলে। আমরা বিভিন্ন জায়গায় বাইরে যাই বা বিভিন্ন অনুষ্ঠান বাইরে অ্যাটেন্ড করি, যেগুলো আমরা কি করি প্যাকেটজাত খাবার খেয়ে থাকি। তাহলে আমাদের কি বোঝাচ্ছে যে বিভিন্ন খাবারকে আমরা কি করি মোড়কজাত করে কি পরিবেশন করাকে আমরা কি বলছি প্যাকেট পরিবেশন বলে থাকছি। যে এতে কি হয় সময় কম লাগে, এতে কি হবে আমরা সময়টা অপচয় হওয়া থেকে রোধ করতে পারবো। শ্রমিকের সংখ্যাও আমাদের কি হয় কম লাগে, ঝামেলাও কম হয়। এখানে দেখো, এখানে খেয়াল করো যে প্যাকেট পরিবেশনের উপযোগী খাবার। এই প্যাকেট পরিবেশনের যে উপযোগী খাবারগুলো রয়েছে, যেগুলো আমরা প্যাকেট পরিবেশনের ক্ষেত্রে দিতে পারি বা দিলে আমাদের জন্য ভালো হয়, সেই খাবারগুলো এখানে তুলে ধরা হয়েছে। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ যে প্যাকেট পরিবেশনের উপযোগী খাবারগুলো আমি স্লাইডে পরিবেশন করেছি। এই ছিল তোমাদের আজকের আলোচ্য বিষয়। এবার আমরা চলে যাব মূল্যায়ন পর্বে। মূল্যায়ন পর্বে কি আছে দেখো, তোমাদেরকে এখানে 4টা কোশ্চেন তুলে দেওয়া হয়েছে। প্রথম প্রশ্নটা আছে যে খাদ্য পরিবেশন কাকে বলে? খাদ্য পরিবেশন কাকে বলে? রেসিপি কি? রেসিপি কি? মেনু তৈরির বিবেচ্য বিষয় কয়টি? আমরা একটু আগে পড়ে এসেছি। প্রথম স্লাইডটা ছিল আমাদের মেনু কাকে বলে এবং মেনু তৈরি বিবেচ্য বিষয়। এবার দেখো যে প্যাকেট পরিবেশন কাকে বলে? প্যাকেট পরিবেশন কাকে বলে? এই মূল্যায়ন প্রশ্নগুলো আমরা প্রত্যেকে খাতায় তুলে দেব এবং পরবর্তী ক্লাস তোমাদের আছে। দেখো খেয়াল করো যে নেক্সট ডে আছে রিভিশন টপ প্লেস। এই রিভিশন টপ প্লেসটা তোমাদের হবে এই অধ্যায়ের উপরে। আজকে যে 13তম অধ্যায় বা ত্রয়োদশ অধ্যায়টা আমি ক্লাস নিলাম, এই অধ্যায়ের উপরে তোমাদের এই রিভিশন টপ প্লেসটা নেওয়া হবে। এটার জন্য আমরা এই অধ্যায়টি বাসায় বেশি বেশি চর্চা করব এবং যেন এই টপ প্লেসটা ভালোভাবে দিতে পারি, সেই জন্য আমাদের যে বোর্ড বইটা আছে আমরা বেশি বেশি করে পড়ব। তাহলে শিক্ষার্থীরা, যেহেতু আমাদের এখন করোনা ক্রান্তি চলছে, আমরা সকলেই জানি যে আমাদের দেশ সহ বিশ্বব্যাপী আমরা করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছি। তাহলে এই করোনা ভাইরাস থেকে নিজেকে মুক্ত রাখতে হলে অবশ্যই বেশি বেশি করে আমরা হাত ধোবো, বাইরে গেলে মাস্ক ব্যবহার করব এবং সকলে পুষ্টিকর খাবার খাবো এবং প্রয়োজন না হলে বাইরে বের হব না, বাড়িতে অবস্থান করার চেষ্টা করব। তাহলে সকলকে আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।